আমাদের প্রেমটা যখন হয়েছে তখন কিন্তু আমরা ফিজিক্যালি একজন আরেকজনকে দেখি। আমি কত অগুরুত্বপূর্ণ একটা মানুষ, এটা এরকমটা মানুষকে যখন মায়া করবে কেউ, সেই জন্য আমি বলছিলাম যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই মুহূর্তে যেভাবে আছি আমরা, যেভাবে আমরা থাকি বা সম্পর্ক শুরু করেছি, সেটাতে কখনোই এরকম কিছু লাগে না যে আচ্ছা ওর ফোনটা চেক করা দরকার বা আমার ফোনটা লুকিয়ে রাখি। আমরা এত ওপেন, এত কিছু, আমাদের ফেসবুক ওপেন, আমাদের সোশ্যাল মিডিয়া ওপেন, এভরিথিং ইজ ওপেন টু ইট। শুধু কি ফান হয় নাকি মাঝে মধ্যে একটু মনের কোণে একটু কালো মেঘ জমে? ম্যাক্সিমাম রিলস যেটা পাবলিশ হয় বা আসে, তৃতীয় স্ত্রী অমিতাভ রেজা তৃতীয় স্ত্রীকে নিয়ে অমুক জায়গায় গেলেন, তো এই তৃতীয় কথাটা তারা বলতে খুব আরাম পায়। আমার কাছে ও একটা মানুষ, ফিল্ম মেকার। সবচেয়ে প্রথম আমি একটা ফিল্ম মেকার, দুজন ফিল্ম মেকার একসাথে থাকি, এটা হচ্ছে আমাদের জীবন। বাট প্রবলেমটা হয় পুরাটাই বাইরের মানুষের জন্য। আমি গত 30 বছর যাবৎ স্পন্ডিলাইটিসের পেশেন্ট। যখন পিপল আর কনস্ট্যান্টলি টকিং অ্যাবাউট দিস, তুমি তো নিজে চলতে পারে না, বউ চালায় কিভাবে। আমার জীবনের তো একটাই শখ যে আমার মৃত্যু যাতে সিনেমার সেটে হয়। আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা এই ভাষায় কথা বলি, হঠাৎ করে আমরা কথায় কথায় কিন্তু বলি জামকাট হয়ে গেল না ব্যাপারটা। তো এই যে আমাদের সিনেমা ভাষায় কথা বলে, যে এই কথাগুলা কিন্তু বিকজ আমরা সিনেমার জীবন, সিনেমায় বাঁচি, সিনেমায় মরি, এটা করতে চাই। মানে ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি দুজনে একসাথে। এভরি সিঙ্গেল প্রোডাকশন কিন্তু আমরা আসলে কো ডিরেকশন দিই সবকিছু। হ্যাঁ, প্রিয় দর্শক, দুজন অসম্ভব সিনেমা প্রেমী মানুষের গল্প শুনবো আজকে। দুজনই সিনেমাবাজ, কিন্তু তাদের জীবনের গল্পটাও কিন্তু একেবারে সিনেমার মতো। এক হওয়া, তারপর সে সুদূর আমেরিকা থেকে দেশে চলে আসা, এসব কিছুর পেছনেও কিন্তু এটা বলা যায় যে দুজন অসম্ভব সৃষ্টিশীল মানুষ যখন এক ঘরে বসবাস করেন তখন সেটা ঘরের পরিবর্তে একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে। দুজন একসঙ্গে লেখেন, ভাবেন, তাদের চিন্তাগুলোকে কলমে প্রকাশ করেন, সেটা আবার তারা চিত্রায়িত করে সবার সামনে তুলে ধরেন। এই যে দুজন মানুষ, এরা দুজন নিজেদের জীবনকে কিন্তু বাজি ধরেছেন একে অন্যের জন্য। আমি জানি না যে কে কার জীবনের টেক্কা, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন তো ছুটে গেলেন আমেরিকায়। আমরা ধরেই নিয়েছিলাম যে তিনি হয়তো বাংলাদেশের এই সৌন্দর্য ছেড়ে আমেরিকায় স্থায়ী হবেন। সেখান থেকে তিনি কি ভাবলেন আমি জানি না, সে আয়নাবাজি খ্যাত নির্মাতা, তিনি আসলে বোহেমিয়ান ঘোড়ায় চড়ে ফিরে এলেন তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে। তিনি শুধুমাত্র ঘরের সহধর্মিণী নন, তিনি তার কাজের পুরোটাই অলমোস্ট সামলান। তাকে অন্যভাবে তিনি আবিষ্কার করেছেন, তিনিও তাকে অন্যভাবে আবিষ্কার করেছেন। একসঙ্গে একভাবে পথ চলছেন এবং সৃষ্টিশীল কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন। তারাই আজকে আমাদের অতিথি। সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে। সঙ্গে রয়েছে মৌ। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী এবং যিনি তাকে সবসময় টেক্কা দিতে পারেন, তিনি মুশফিকা মাসুদ। আমি কিন্তু বললাম না যে চিত্রনাট্যকার, পরিচালক, এডিটর, অনেক অনেক পরিচয় দেয়া যায়। এত পরিচয় তো আমি করবো না, বাট আমি জানতে চাই, আপনার কাছে শুরুতে যাব। দুটো আলাদা ন্যারেশন শুনেছি আমি, সো এই মুহূর্তে আসলে কোন ন্যারেশন শুনবো? কিভাবে আপনি এই ভদ্রলোককে পেলেন? হঠাৎ করে হাওয়া থেকে পাওয়া, কিন্তু ওই যে বলে না ইউনিভার্স আপনাকে একটু একটু করে ছোট এগিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দেয় এবং আপনি ওটা নিতে নিতে একটু এগিয়ে যান। তো এরকম ছিল আমাদের জীবনের গল্পটা আর কি। আমি ওকে জানতাম না, যেহেতু আমার এখানে বড় হওয়া হয়নি, ওর কাজ দেখা হয়নি। কিন্তু আমি বাংলাদেশে কয়েকবার এসেছিলাম, 2009 প্রথম আসি। যখন আসলাম তখন রাশেদ ভাই আমার বড় ভাই, ওনার সাথে আমার এলএ থেকে পরিচয়। তো রাশেদ ভাইয়ের সাথে স্বাভাবিকভাবে দেখা হলো। তখন রাশেদ ভাইয়ের সাথে ওর একটা ধরম মহরম প্রেম, সেই লেভেলে কাজ চলছে। ওরা একটার পর একটা হিট টিভি সিরিজ বানাচ্ছে, তো জয় জয়কার ওদের সব জায়গায়। তখন রাশেদ ভাই আমাকে বললো যে জানো আমি কোন ডিরেক্টরের সাথে কাজ করি, ওর নাম অমিতাভ রেজা চৌধুরী। তো তুমি বাংলাদেশে এসছো কিছুদিনের জন্য আমি জানি, কিন্তু যাবার আগে ওকে একবার হাই বলেছো। তো তখন সেখান থেকে ওকে একবার হাই বলা হয়েছিল আমার সোশ্যাল মিডিয়াতে হাই বলার পরে যেটা হয়েছিল যে ও হয়তো ব্যস্ত ছিল ওর কোনো কাজে বা কোনো কিছু নিয়ে। তো সেইখান থেকে আর কি তখন ও আমাকে খালি লিখেছিল থ্যাংক ইউ, এরপরে আমাদের আর কোনো কথা হয়নি। তো আই এম নট আ চেজার, সো আমি আর চেজ করিনি বা কিছু বলিনি। এন্ড দেন আই ওয়েন্ট ব্যাক টু মাই কান্ট্রি। তারপরে আমি ফিল্ম বানাতে আসলাম ইন্ডিয়াতে 2018-এ। তখন 18 আর 19 আমার যাওয়া আসা চলছিল ইন্ডিয়াতে। 19 আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছিলাম। তো
তখন আবার রাশেদ ভাই বললো যে চট করে চলে আসো না, এখানে একবার দেখা করে যাও। তো ওই দেখা করে যাওয়ার সময় বাংলাদেশে আবার আসলাম 7 দিনের জন্য। তখন আমাকে বললো তুই আমাদের আয়নাবাজি দেখেছো? আমি বললাম, না দেখা হয়নি। বলে দেখ তুমি কিছুই জানো না, কত ভালো ভালো কাজ হচ্ছে, তো প্লিজ আয়নাবাজিটা দেখবা। তাহলে আয়নাবাজি কে ডিরেক্ট করেছে? বললাম অমিতাভ রেজা চৌধুরী। হিয়ার ইউ গট দ্য নেম ইজ এগেইন। তো এই যে নেম ড্রপ হলো, তারপরে আবার আমার ওর কাজটা দেখা হলো 2024-এ। আমি হইচইতে দেখলাম প্রথমবারের মতো আয়নাবাজি, তারপরে সেভাবেই থেকে গেল। আবার 25-এ কাকতালীয় ভাবে অ্যাকচুয়ালি, তো যেটা আপনি ইন্ট্রোডাকশনে বললেন, সেভাবেই ওর সাথে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়। ও আমাকে হঠাৎ করে লিখলো, আপনি তো পড়ান দেখলাম ব্রুকলিন কলেজে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি একাডেমিক বিষয়টা নিয়ে? এখান থেকেই আর কি কথা শুরু। ও তারপরে আমি আসছি আপনার কাছে, বাকি ন্যারেশনটা শুনে আসি। এই মাঝখানে আমি একটু বলতে চাই, দর্শক কিছুদিন আগে যখন বিশ্বকাপ চলছে, আমি অমিতাভ ভাইয়ের একটা ইন্টারভিউ করছিলাম। সেই সময় অমিতাভ ভাই দেখি যে ইন্টারভিউটা শেষ করে ভিডিও কল দিলেন তার সহধর্মিনীকে, এবং ভিডিও কল দিয়ে বলছি দেখো আমার তো শো শেষ, এই যে মেয়েটাকে দেখো। তারপর আবার শোয়ের মাঝখানে যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বলছিলেন যে এমন একজন নারী যিনি খুব সুন্দর করে বাংলা বলেন এবং তিনি বাংলা স্ক্রিপ্ট লিখতে চান, জীবনে অন্তত একটা হলো বাংলা স্ক্রিপ্ট লিখতে চান। তো তার প্রতি তো আমার ভালোবাসা জাগবেই। এখন আমি চলে আসি, আপনার ন্যারেশনটা আসলে কি? একই, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যে যে মানে আছে না যে আমরা মানে আমি খুবই ন্যাশনালিস্ট পার্সন না, মানে ইটস নট আমি খুবই ন্যাশনালিজম নিয়ে একটা ইয়ে করি। আমি আসলে মানুষ হিসেবে আমার কাছে যে কোনো মানুষের গুরুত্ব অনেক বেশি, সেটা কোন জাতির, কোন ধর্মের, কোন রঙের, সেটা আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ না। কিন্তু তারপরেও আমার কাছে অবাক লেগেছিল যে আমেরিকাতে আমেরিকান একজন নাগরিক, মানে তোর বাংলাদেশের নাগরিক নয়, প্রাইমারি মানে জন্মগতভাবে বাংলাদেশি হলেও বাঙালি আমেরিকান, কিন্তু আমেরিকায় থাকে, সেখানকার জীবনযাত্রা, সেখানে সব কিছু তো আসলে বাংলাদেশ থেকে ভালো, এটা তো স্বাভাবিক। মানে একটা খাবার খেতে গেলেও সেখানে ভেজাল পাওয়া যায় না, সব কিছু তো অনেক সুন্দর, অনেক ভালো। সেরকম একটা জায়গার মানুষ যখন অনেক মানবিক হয়ে এদেশের মানুষের বা এই এলাকার মানুষের বা মানুষের প্রাণের কথা চিন্তা করে, সেটা শুধু মানুষ নয়, তো অ্যানিম্যাল লাভার, সুতরাং চিন্তা করে, এই যে মানবিক ব্যাপারটা আসলে আমাকে মুগ্ধ করার প্রথম কারণ হতে পারে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে সিনেমাকে যেমন আমেরিকা থেকে মুশফিকার বাংলাদেশে আসার কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হচ্ছে সিনেমা। নট ইভেন, মানে এটা আমিও বলবো না যে আমার কারণে আসছে, আমি তো সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজ করতে চাই। শুধুমাত্র একটা কারণেই বাংলাদেশে প্রথম 7 দিন এসে ও কথাই বলতে পারেনি, গলা ইয়ে হয়ে গেছে, বিকজ আমাদের পলিউশন এত খারাপ অবস্থায়, যেটা বিদেশে যারা অনেক দিন থাকে তারা এই দেশে আসলে তাদের প্রচন্ড কষ্ট হয়, এটা ছাড়া বুঝতে পারে না। আমরা বুঝতে পারি না, বিকজ আমরা তো ভেজাল খেয়ে বড় হয়েছি। ওর যেমন প্রথম 7 দিন গলাই বন্ধ হয়ে গেছে। তো এইরকম একটা জায়গাতে যখন সে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, সেটা প্রধান কারণ কিন্তু আসলে এদেশের মানুষের জীবন নিয়ে সিনেমা বানাতে চায়, এটা হচ্ছে প্রধান কারণ। সেই সুযোগটা এই দেশে আমাদের জন্য ভালো, আমরা এই দেশে আমরা এই ইন্ডাস্ট্রিকে চিনি, সব কিছু মিলায়, এই কারণে আসছে। তার মানে সিনেমার প্রতি অগাধ ভালোবাসা এবং সিনেমা নির্মাণের প্রতি অবাধ ভালোবাসা, লাইট অ্যান্ড শ্যাডোতে থাকার যে আমার জীবনের তো একটাই শখ যে আমার মৃত্যু যাতে সিনেমার সেটে হয়, ফ্লোরে হয়, আমার মৃত্যু যাতে ঘরে না হয়, এটা যেমন আমার স্বপ্ন থাকে যে আমি লাইট অ্যান্ড শ্যাডোতেই বেঁচে থাকতে চাই, ওখানেই মরে যেতে। এই একই জীবন ওর। আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা এই ভাষায় কথা বলি। ও যেমন আমরা যখন বলি আচ্ছা কথাটা সিঙ্কা ছিল, ও বলে না আচ্ছা তারপরে কাট টু 1920, বলে না যে আমাদের দেখা হয়েছে 2000, তারপরে কাট টু 1920। তো এই যে আমরা কিন্তু এই ভাষায় কথা বলি, তখন হঠাৎ করে আমরা কথায় কথা কিন্তু বলি জামকাট হয়ে গেল না ব্যাপারটা। তো এই যে আমাদের সিনেমা ভাষায় কথা বলে, যে এই কথাগুলা কিন্তু বিকজ আমরা সিনেমার জীবন, সিনেমায় বাঁচি, সিনেমায় মরি, এটা করতে চাই। আমরা কত ভালো সিনেমা বানাইতে পারবো সেটা আমাদের যোগ্যতার উপর ডিপেন্ড করে, আমরা জানি না, কিন্তু আমরা অসম্ভব রকমের এই আলো আর ছায়ার খেলাতে বিশ্বাস করি। তো এই জায়গাতে আমরা বসবাস করতে চাই, জীবনযাপন। দ্যাটস আ রিজন। আমার এখানে একটা প্রশ্ন আছে। 2009 যখন তিনি প্রথম টেক্সটটা করেছিলেন, অবশ্যই সেটা যেহেতু আপনি বলছেন রাশেদ ভাইয়ের কথা বারবার, সো ওই সময় যদি একটা অন্যরকম রিপ্লাই দেয়া হতো তাহলে হয়তো 17 বছর আগে ব্যাপারটা ঘটতো। অবশ্যই হতে পারতো, সেটা তো ইয়ে না, অবশ্যই হতে পারতো। কিন্তু 2009-তে
অবশ্যই মানে লাইফ ইজ ফুল অফ কোইন্সিডেন্স, তখন হয়তো বা Definitely. দেখা হলে একটা জিনিস হতো, কিন্তু তখন তো সিনেমাতে ও বোধহয় ভর্তি হয় নাই। ও তখন আচ্ছা, ও তখন সিনেমা পড়তে যাবে এরকম একটা জায়গাতেই আসলে ছিল। তারপরে তো 9 বছর ও তো সিনেমা নিয়েই জীবন কাটাইছে, সুতরাং তারপরে একটা অন্যরকম কানেকশন তৈরি হয়েছে আসলে। একদম একদম। আমি এই গল্পটা জানতে চাই যে যখন আপনাদের এপ্রিলে দেখা হলো 2025-এর, মেতে গিয়ে কিন্তু অমিতাভ ভাই আপনাকে প্রপোজ করলেন। তো আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি কখনো বিয়ে করবেন না, আপনি এটাতে বিশ্বাসী না। তিনি এমন কি জাদু করলো যে আপনি তাকে বিয়ে করে ফেললেন? ওই যে মানে আসলে কিভাবে বোঝাই ব্যাপারটা, প্রেমটা আসলে হয়ে যায়, ওই মায়াটা পড়ে যায়, তো একটা মায়া পড়ে গেছিল। এবং আমাদের প্রেমটা যখন হয়েছে তখন কিন্তু আমরা ফিজিক্যালি একজন আরেকজনকে দেখিনি, শুধুই ভার্চুয়ালি কথা হচ্ছিল, হচ্ছে। ভার্চুয়ালি দেখা হচ্ছে, ভিডিও কলস এন্ড অল। তারপরে দেখা হলো নিউ ইয়র্কে, কারণ আমি আম্মুর বাসায় ছিলাম এলেতে লম্বা সময় কোভিডের পরে, তো আমি তখন নিউ ইয়র্কে যাচ্ছিলাম কম। তারপরে গেলাম, প্রথম দেখা হলো, প্রথমে দেখে অবাক হয়ে গেলাম, ও আমাকে দেখে অবাক হয়ে গেল, স্বাভাবিক। সেখান থেকে নতুন করে একটা জার্নি শুরু হলো। প্রথম কথা কি বলছেন? সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমি জানি। দেখা হওয়ার পরে আমি যেহেতু লম্বা, আমি 5'6", তো ওকে দেখে আমি প্রথমে বললাম যে তুমি তো আমার চেয়ে অনেক শর্ট। আপনি আনসার কি দিয়েছিলেন? এটার আনসার কি হয়? এখন তো আর লম্বা হইতে পারবো না, চেষ্টা করবো। মানে লম্বা তো আর যত কিছু করি না কেন, এটা তো সম্ভব না আসলে, না। তাই না? তো কি Then আর we করবো? hugged each other. Then I felt like আমাকে ঝুঁকতে হচ্ছে। তো এরকম একটা বিষয় ছিল আর কি। কিন্তু প্রেমের সময় একটা কথা আপনি বলেছিলেন যখন প্রপোজ করেছিলেন, আপনি সেটা বলতে যদি একটু লজ্জা পান সবার সামনে, বাট আজকে স্ক্রিনের সামনেই একটু বলুন, দর্শকরা জানুক যে প্রেমটা কিভাবে হলো। প্রেগনেন্ট সময় ওর কথা এবং মায়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মায়া। মানুষ তো আসলে মায়া তো খুব অদ্ভুত জিনিস। মায়া করে কেউ যখন কথা বলে, এবং অনেকভাবে মানুষ না অনেক ধরনের কথা বলে। ধরেন আমি বাংলাদেশে, ধরেন আমি টুকটাক কাজ করছি, আমাকে মানুষজন চেনে, হ্যাঁ, তো আমার সাথে যখন কেউ মানুষ কথা বলে, আমার একটা ব্যাগেজ পিছনে ধরে নিয়ে কথা বলে, তাই না? এক্স্যাক্টলি। যে আচ্ছা ওনার সাথে বললে বোধহয় এটা হবে, কিন্তু ও তো এটা বলে নাই আসলে, ও তো আমাকে চেনেই না। আমি তো অগুরুত্বপূর্ণ ওর কাছে। এটা যত ইন্ডিভিজুয়াল মানুষ যে সিনেমা পছন্দ করে, এর বাইরে কিছু নাই। আমার নাম একটা সিনেমা বানাইছি, এর চেয়ে বেশি কিছু নাই। ও যাদের সাথে কাজ করছে, যেমন ওর পরের ছবি, যে ছবিটা করার কথা ছিল কোভিডের কারণে করতে পারেনি, সেই ছবিতে ওর অ্যাক্টরই ছিল প্রকাশ ঝা। বাহ। সেটা ছিল ওর অ্যাক্টর। এবং তারপরে ও ওয়েস্টিংহুডে পড়ানোর কথা ছিল, মানে সুপারঘাট ইয়েতে। তো ও তো বম্বেতে বিভিন্ন মানুষজনের সাথে ওর বিভিন্ন মানুষকে চেনে, সুতরাং ইভেন আমেরিকাতে ওর যে শিক্ষকরা, সেটা তো অনেক আমাদের ড্রিম মানে মানুষরা ওর শিক্ষক ছিল বিভিন্ন সময়। তো ওতে আমার জন্য আমি খুব অগুরুত্বপূর্ণ একটা মানুষ। এটা এরকমটা মানুষকে যখন মায়া করবে কেউ, এবং মায়া করে যখন বলবে এটা করা উচিত, এটা করেছে, যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া। আর আমি যে একা একা থাকতাম নিউ ইয়র্কে, সুতরাং খাওয়া দাওয়ার অনেকে খাবার দাবার পাঠাতো না কি রান্না করে? এলে থেকে পাঠাবে, ও তখন তো এলেতে, যে সরি রান্না সরি সরি, কিন্তু যে রান্না করতো, এবং ছবি একটা পর্যায়ে পরে ও বাজার টাজার সব ওই করতো নিউ ইয়র্ক থেকে, মানে আচ্ছা। এলে থেকে অর্ডার করতো, এখানে বাসায় চলে আসতো। ওরে বাবা, তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়, একজন মানুষ এত খেয়ে এত যখন করে, খুবই কেয়ারিং। উইদাউট এনি রিজন, উইদাউট এনি ট্রেড, যে আমার সাথে তো ওইখানে কোনো, বরং আমার সাথে থাকলে ওর জীবনের কোনো কিছুই পাবে না, মানে বোঝাই যাচ্ছে। কিন্তু আমি তো ওখানে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে থাকতাম, কাজ করার চেষ্টা করতেছিলাম নতুন কিছু। তো এরকম জায়গায় কোনো মানুষ মায়া করলে, সেই কারণে স্বাভাবিকভাবে একটা মানুষের প্রতি ওই মায়াটা চলে আসে। সেই জন্য আমি বলছিলাম যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। উত্তর কি দিয়েছিল? কিছু বলে নাই, বলার মতো কিছু না। আর আমাদের বিয়েটাও কিন্তু আসলে এরকম না যে আমরা সম্পর্ক বা থাকা, মানে একসাথে দেখা হওয়ার পরই আমাদের বিয়ে করার সিদ্ধান্তটা কিন্তু অনেক পরে, এবং সেটা খুব করতে হয়েছে আসলে। যদি আমরা আরো কিছুদিন, আসলে আমাদের বিয়ে করাটা খুব জরুরি। বিয়েটা বললাম তো, আমরা দুজনেই কেউই ইনস্টিটিউশনাল ম্যারেজে খুব একটা বিশ্বাসী, আমাদের জীবনে কাটানোর জন্য এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা বাংলাদেশে আসবো এবং এই দেশে এসে একসাথে কাজ করব, একসঙ্গে থাকবেন, একসাথে থাকবো, সবকিছু মিলায় আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ইনস্টিটিউশনাল ম্যারেজটা জরুরি। আদারওয়াইজ এটা মানে আমাদের সবার জন্য জরুরি। এটা বা এই সোসাইটি সেটা এই সোসাইটির ভালোভাবে জন্য নেবে না। বেসিক্যালি সত্য কথা যে এই সোসাইটির কারণে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, তো সেটার কারণে। কিন্তু আমরা যদি এটা নাও করতাম, তাহলে আমরা এইভাবেই থাকতাম জীবনে, কারণ আমাদের সংসার, আমাদের জীবন, এটা একটা কাগজে হ্যাঁ না করার বিষয় না আসলে। এটা আসলে একসাথে জীবন কাটানোর বিষয়, একসাথে সিনেমা বানানোর বিষয়।
আর এরকম যদি সুযোগ হইতো যে আমরা সারা জীবন সিনেমা বানাবো একসাথে, আর কিছু আমাদের আর কোনো বদরেশন আমার জীবনে নাই, আমাদের মনে হয় না কোনো সমস্যা আছে এটা। গ্রেট। আমি শুধু আপনার পোস্ট দেখি মাঝে মধ্যে, সেদিন মধ্যে আপনি এরকম লিখলেন যে ওয়েন মাই অ্যাওয়ার্ড উইন্স মাল্টিপল অ্যাওয়ার্ডস ফর বোহেমিয়ান ঘোড়া, এক্স্যাক্টলি। সো আপনিও সবসময় তাকে খুব মানে অন্যরকম ভাবে ভালোবাসেন বা সেটা প্রকাশ করেন। এই যে প্রকাশভঙ্গি বা এই জায়গাটা যে সে অর্জন করেছে, আমি তার এই চারিত্রিক ব্যাপারটা একটু জানতে চাই, যে তার কি কি গুণগুলো রয়েছে যেটা আপনাকে ভীষণ রকম আকৃষ্ট করে? শুধু কি তার ক্রিয়েটিভিটি, শুধু কি ফিল্ম মেকিং বা ফিল্মের প্রতি যে ভালোবাসা সেটা, নাকি ব্যক্তি অমিতাভ আপনার কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ? ব্যক্তি অমিতাভ আমার কাছে মারাত্মক রকমের গুরুত্বপূর্ণ, কারণ যে মায়াটার কথাও বললো সেই মায়াটা আসলে ওর মধ্যে কাজ করে, একটু অন্যভাবে কাজ করে। আর আমি এটা খুব শিওর ছিলাম যে আমি কোনো বাঙালি বা সাউথ এশিয়ান ছেলেকে কখনোই ডেট করবো না, বিয়ে করবো না, ফর শিওর। আমার বাড়িতেও সবসময় যখন কথা হতো, আমার ভাই আর আমি দুজনেই যেহেতু বড় হয়েছি ওখানেই, তো আম্মুরাও এটা জানে, দে আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড আনহ্যাপি অ্যাবাউট ইট, যে আহা একটা বাঙালি মুসলমান ছেলের সাথে বিয়ে হবে না, মানে কেমন একটা বিষয়। তো আমার কাছে ছিল, এবং আমি যখন ডেট করেছি আই ডেটেড মাই ফেলো আমেরিকানস অন্য কান্ট্রির, কিন্তু কখনো ওই সম্পর্কগুলো ওইভাবে পরিণয় গড়ায়নি। তো এটা তো আমি একদম শিওর ছিলাম যে আমি এই বাংলাদেশি সেট আপ বা সাউথ এশিয়ান যে কালচারের সেট আপ, এটাতে আমি ঢুকবো না, কারণ এই শ্বশুর শাশুড়ি ননদ যা অমুক তমুক এই ঝামেলা আমার লাইফে কখনো চাওয়ার ছিল না। আর বাংলাদেশি ছেলেদেরকে আমার মনে হয়নি যে ওরা এতটা যেই লেভেলে, মানে আমি এমন না যে আমি অনেক ইন্টেলেকচুয়াল, বাট একটু ওই মানসিক আরামটা দরকার আমার জন্য, ইন্টেলেকচুয়ালিটি একটু পজিটিভনেস থাকবে, কিন্তু তারপরও যে ওটা হার্মফুল না হবে, অতিরিক্ত না হয়ে যায়, মানে একদম কন্ট্রোলিং এরকম ওইরকম নেচার যাতে না হয়। সেটা অন্য জাতের ছেলেরা হতেই পারে, মানুষ তো আলাদা হতেই পারে, কিন্তু ওই যে একটা ভয় সবসময় ছিল। ইভেন আমি আমার বাবাকেও দেখেছি, হি ওয়াজ অলসো ইনটু ভেরি কন্ট্রোলিং নেচার, তো সেটা আমি কখনো চাইনি। তো সেই জায়গা থেকে যখন ওকে পেলাম, ও এত মানে মেয়েদের প্রতি যদি ওর শ্রদ্ধাটা আমি দেখি, সেটা বাড়ির হাউস হেল্প থেকে শুরু করে যে কোনো মানুষ, ও মেয়েদের খুব সম্মান করে, এই জাতিটাকে খুব সম্মান করে। তো একটা ছেলের সাথেও ওর যেরকম একটা আবার ফ্রিডমের ব্যাপার নিয়ে কথা বলবে, মেয়েটাকেও সেই ইকুয়াল জায়গাটা, ইকুয়ালিটি দিয়ে দিতে চেষ্টা করে। তো এটা আমার কাছে খুব মনে হয়েছে যে বাহ, মানুষ হিসেবে তো খুব চমৎকার, শুধু ফেমিনিজম বলে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে না, সে আসলে ওটা প্র্যাকটিস করে বা ওটাতে বিশ্বাস করে। এবং সেটা সবচেয়ে বড় উদাহরণ ওর নিজের বোন, ওর বোনকে ও যেভাবে করে প্রত্যেকটা জায়গাতে হাইলাইট করে নিয়ে আসে, কাজ করেছে, সেই স্টেজটা দিয়েছেন, অফকোর্স ও হার্ডওয়ার্ক করেছে। কিন্তু এটা আমার কাছে দারুণ লাগে, এই সম্মানটা আমার কাছে দারুণ লাগে, কারণ এটাই তো অভাব, তাই না? মানুষ তো এটাই দিতে পারে না নিজের সঙ্গীকে বা ভাই বোনকে বা অন্য কাউকে। তো তখন আমার মনে হয়েছে যে বা ও আমার ব্যাপারেও এতটা উদার, তো এই মানুষের সাথে তো থাকাই যায়, ভালোবাসাই যায়। তো সেই জায়গা থেকে আর কি মানসিক প্রেমটা তৈরি হয়। ও দারুণ দারুণ, কি দারুণ করে সে কথা বলে, আমি কিন্তু তার কথা মুগ্ধ হয়ে শুনছি। ওর কথায় ইটস ভেরি ডিফিকাল্ট কথা থেকে আপনি ইন্টারাপ্ট করে অন্য কিছু করা, ইট ভেরি ডিফিকাল্ট। যখন ও বর্ণনা করে কোনো কিছু, এবং যখন স্টোরি বর্ণনা করে, মানে শত শত স্টোরি প্রতি রাতে শুনতে হয়, আমার জীবনটা শেষ, মানে এত গল্প আছে ওর কাছে, যাচ্ছে এই গল্পটা এরকম হতে পারে। ওকে শুধু একটা কথা বললেই হয়, যার কারণে একটা বাইরে বললো আচ্ছা পাখি, ও পাখি নিয়ে তখন সাথে সাথে একটা গল্প বানায় ফেলে, এবং এটা বলে আবার। এই যে গল্প বলার যে আর্টিকুলেট করার যে ক্ষমতা, সেইটা খুব অসাধারণ। এবং এই কারণেই ধরেন আপনি অনেকক্ষণ যাবত গল্প শুনতে পারবেন, যে কোনো বিষয় কথা বলতে পারবেন। একদম রিসেন্ট একটা টিভিসি বা ওভিসি বেরিয়েছে, যেটা আপু ডিরেকশন দিয়েছেন, এবং মানে থাকে না যে ননদ ভাবি মিলে কাজটা করেছেন, একজন প্রডিউসার একজন হচ্ছে ডিরেক্টর। সো এই কাজটার প্রসঙ্গে যদি আপনার কাছে একটু শুনি। এই কাজটা তো বেসিক্যালি একটা প্রথমত যখন এটা নিয়ে কথা হচ্ছিল, তখন আমরা ডিরেক্টর খুঁজছিলাম। আর মুশফিকা যেহেতু এখন লিখছে স্ক্রিপ্ট, সিনেমার স্ক্রিপ্ট লিখছে, ওয়েব সিরিজ লিখছে, সো অনেক ব্যস্ত অন রাইটিং। তো তারপরেও আমি বললাম যে এরকম একটা প্রজেক্ট আছে, ইফ ইউর ইন্টারেস্টেড তুমি করবা কিনা, তাহলে আমার প্রডিউসারকে বলি। আর তোমরা যেহেতু একটা বাচ্চা নিয়ে কাজ, সুতরাং ইউ ক্যান ডু দিস আরামসে। তো স্বাভাবিকভাবে আমাদের এজেন্সিটা নতুন কোনো পরিচালককে দিতে সাহস পায় না। তখন যেটা হয়েছে, তারপরে ওর সাথে কথা বলার পরে, এবং কথা বলার পর দের কনফিডেন্স এক ধরনের পেয়েছে, এবং তারপরে তো এটা প্ল্যান ডিজাইন করে, শুট করে, সেটা করে, এটা তো টিমওয়ার্ক সবাই মিলে করে, সেটা ঠিক আছে। কিন্তু ও যেভাবে এক্সিকিউট করছে পুরো জিনিসটা, একটা বাচ্চার সবচেয়ে বড় মেইন ক্যারেক্টারটা কিন্তু ওই বাচ্চাটা। সুতরাং ওই বাচ্চাটার সাথে যদি ডিরেক্টরের কমিউনিকেশন ঠিক মতো না থাকে, তাহলে ওইটা ডিল করতে পারবে না। ও
ও যেহেতু আমি বললাম না, ওর মধ্যে একটা মাদার ইনস্টিং আছে অদ্ভুতভাবে। এই ইনস্টিংটার কারণে ওর কাছে যে কোনো বাচ্চা, সেটা যে কোনো প্রাণী, একটা স্ট্রে ডগ থেকে শুরু করে যে কোনো প্রাণ ওর কাছে খুব আপন ফিল করে, ভরসার মতো ফিল করে, সেফ ফিল করে। তো ওই জিনিসটা ও অ্যাপ্লাই করছে এই প্রজেক্টটার ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এই প্রজেক্টটা দেখবেন যে বাচ্চার সাথে যতগুলো শটস নিতে পারছে, তারপর ভেরি ডিফিকাল্ট ছিল, তারপরও নিতে পারছি এই কারণে। অ্যান্ড দ্য টিম অ্যান্ড শটসটা কিন্তু ডেফিনেটলি ভালো। গ্রেট। আপু আপনার ব্যাপারে খুবই কেয়ারিং, আপনার পোশাক থেকে শুরু করে আপনার স্টাইলে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, আপনি মানে আফটার ইউর বিয়ে, হ্যাঁ ম্যারেজ যাই হোক না কেন। সো এই ব্যাপারটা আপনাকে কতটা ভালো লাগার সৃষ্টি করে? ভালো না, আমার তো আমি নিশ্চিন্ত হইতে চাই এটা ব্যাপারে। মানে আমি কি খাবো কি পরবো এটা আমি পুরাপুরি এখন আর আমার জন্য ভাবি না। এটা কোনো পরাধীনতা না, এটা স্বাধীনতার না, কিন্তু এটা এক ধরনের এটা আনন্দ পাওয়া। মানে মানুষ আনন্দ সহকারে মানুষ আর কি খাঁচার মধ্যে বন্দি হয় না। তো আমি খুব আনন্দ সহকারে জিনিসটা করি, বিকজ ইট ওয়াজ মাই চয়েস। আজকে সকালে আমরা কথা বলতেছিলাম যে পজিটিভনেস বা ইয়েটা যদি মানে কি, এইটা পজিটিভ মানে কি আসলে। যেমন ধরেন আমি আমার ব্যক্তি স্বাধীনতা প্র্যাকটিস করার জন্য আমি এখন একজন ধরেন একজন উঠতি অভিনেত্রী, বাংলা যে পুরুষ হইবে বা ওর একই কথা ওর ক্ষেত্রে হইতে পারে, ওর যেতে খুব আগ্রহ সহকারে বললো যে আপনার সাথে আমি একটা কফি খেতে চাই, কোথায়, এমনি শুধু। তো তাকে আমি এমনভাবে তার সাথে আমি কফি খেতে গেলাম বা বড় বাড়িতে তার সাথে কথা বলতে গেলাম, এবং সেটা আমি ওকে জানালাম না, আমি মনে করলাম এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এইটা ব্যাপারে যদি আমি না জানাই তাহলে তো এটা কি ধরনের ব্যক্তি স্বাধীনতা? এটা তো একটা সিম্পল, আমরা কমিট করছি আমরা জীবনে সবকিছু একসাথে করবো, শেয়ার করবো। তো এই স্বাধীনতার চর্চা আসলে আমার দরকার নেই, এটা আমার চয়েস। মানে আমরা যদি মনে করি যে আসলে এই স্বাধীনতার চর্চা থাকা দরকার, তাহলে দুইটা মানুষের একসাথে থাকার কোনো নেই, সেটা আমার মনে হয়, এটা আমার কাছে মনে হয়। কিন্তু কেউ যদি এটা প্র্যাকটিস করতে চায়, কেউ যদি পলিগামি প্র্যাকটিস করতে চায় এবং মনে করে যেটা যে যার মতো করে থাকবে, তার ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা আছে, সেটা সে করতে পারে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দিক। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি করি, অন্য কেউ যদি অন্য দ্বিমত পোষণ করে সেটার প্রতি আমার পুরো শ্রদ্ধা আছে। আমি বিশ্বাস করি না এটা, আমি মনে করি যে আমি যখন একসাথে ঘর করার সিদ্ধান্ত নিয়েছি, আমার 99.9% সিদ্ধান্ত আমরা একসাথে নেব, এটা আমি মনে করি। কিন্তু এটা যদি আপনি মনে করেন যে না আমরা ঘর করি একসাথে, কিন্তু আমার সিদ্ধান্ত আমার পার্টনারের সিদ্ধান্ত, আর আমি আমাদের একজন আরেকজনের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, সেটা আপনার ব্যাপার। আমরা এটা করি না, মানে এটা আমার চয়েস ছিল যে আমরা এটা করবো না, সে কারণে দ্যাটস হোয়াই উই আর লাইক দ্যাট। আর এটা খুব ন্যাচারালি আসে, ব্যাপারটা খুব ন্যাচারালি আসে। এমন না যে, এটাই বললাম যে এটা একটা শান্তির জায়গা ওর সাথে আমার মানসিকভাবে, যে পাহারা দেওয়ার বিষয়টা কখনো মানে আমাদের মাথায় আসে না, কারণ উই আর সো মাচ লয়াল টু ইচ আদার। ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ কেউ দেখেনি, মানুষের সম্পর্ক ভাঙতেই পারে, এটা কোনো মানে অ্যাবনর্মাল কিছু না। কিন্তু এই মুহূর্তে যেভাবে আছি আমরা, যেভাবে আমরা থাকি বা সম্পর্ক শুরু করেছি, সেটাতে কখনোই এরকম কিছু লাগে না যে আচ্ছা ওর ফোনটা চেক করা দরকার, বা আমার ফোনটা লুকিয়ে রাখি, বা আমি কার সাথে কথা বলছি ওর জানার প্রয়োজন নাই, এরকম আমাদের কখনোই প্রয়োজন হয়। আমরা খুব অবহেলায় একজন একজনের ফোন রিসিভ করি এবং অনেক সময় মজাও করি, কারণ ওর পুরোনো নাম্বারটা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করি, কারণ আমার ফোন নাম্বার এখানে নাই। তো ওর পুরোনো নাম্বারটা আমি ব্যবহার করার কারণে যেটা হয় যে অনেকে ফোন দেয়, তো আমাকে বলে অমিতাভ রেজা, আমরা বলেন না অসুবিধা নেই, আমি ওনার সেক্রেটারি বলছি, আমি মেসেজটা দিয়ে দেবো। তো যাতে আবার ওর সাথে আমি লেগ পুল করি যে তোমার পুরোনো বান্ধবীরা যদি আমাকে ফোন দেয় তাহলে আমি বুঝতে পারবো যে কে, তাহলে তো বলো কখন কাকে দিতে হবে ফোন। তো এরকম টাইপের আমরা এত ওপেন, এত কিছু, আমাদের ফেসবুক ওপেন, আমাদের সোশ্যাল মিডিয়া ওপেন, এভরিথিং ইজ ওপেন টু ইচ আদার। আমরা যখন ওখানে বসে গল্প করছিলাম শোটা শুরুর আগে, আপনি খুব মজা করে তাকে একটু লেগ পুলিং করছিলেন যে তোমার তো ওই বউ তখন ছিল। তো এইগুলো নিয়ে কখনো মানে শুধু কি ফান হয়, নাকি মাঝে মধ্যে একটু মনের কোণে একটু কালো মেঘ জমে? ফান আসলে বেশি হয় না, মনের মধ্যে কখনোই কিছু এরকম আসে না। কারণ হচ্ছে যে প্রতিটা মানুষের তো একটা লাইফ স্টেজ থাকে, সেই সময় আমি ছিলাম না, তাই অন্য কেউ ছিল, সেই মানুষটাও নিশ্চয়ই সুন্দর ছিল, ভালো ছিল, তারা একসাথে ভালো ছিল, তারা একসাথে থাকতে চাইতো, তারা এখন থাকতে পারেনি কোনো একটা কারণে। আর এটাই তো বাস্তবতা, এটা তো মেনে নিতেই হবে। তো ওই বিষয়টাই আমি সবসময় বিশ্বাস করি। আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ এখন যদি কেউ ঘোরাফেরা করে তখন আমার সেটা ট্রিগার করবে যে ভাই কি হচ্ছে এখানে, আমি তো এখনো বিদ্যমান। তো সেরকম একটা বিষয়। তবে এটা খুব জিনিস আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ,
আমাদের চাইতেও মানুষ বেশি এটাতে চিন্তিত। যেমন ম্যাক্সিমাম রিলস যেটা পাবলিশ হয় বা আসে, তৃতীয় স্ত্রী অমিতাভ রেজা তৃতীয় স্ত্রীকে নিয়ে অমুক জায়গায় গেলেন, তো এই তৃতীয় কথাটা তারা বলতে খুব আরাম পায় এবং এটাতে তারা মনে করে এটা ভাইরাল হবে, এটা অনেক বেশি মানুষ দেখবে, 5টা মানুষ এসে গালি দেবে, 10টা মানুষ আবার ওটা রিপ্লাই করবে। তো এই যে একটা দেখেন আমরা ফ্রিতে মানুষকে বিনোদন দিচ্ছি, এটা তো একটা মানে আমি কি বলবো চ্যারিটি ওয়ার্ক মনে হয়, যে তারা বসে বসে কাজটা করতে পারছে, আনন্দ পাচ্ছে। দিন শেষে তারা কতটা ফ্রাস্ট্রেটেড লাইফে যে তারা আমাদেরটাতে এসে কমেন্ট দিচ্ছে, গালাগালি করছে, নিজেরা আবার ঝগড়া করছে, তো তার মানে দে আর গেটিং এন্টারটেইন সামহাউ ফ্রম আস। তো এটা তাদের আসলে বড় একটা বিষয় যে তৃতীয় স্ত্রীকে নিয়ে কোথায় গেল। এটা কি দারুণ করে তিনি বললেন, আমি মুগ্ধ হয়ে শুনি। আমি মাঝখানে বোধহয় কোনো একজনকে সামহাউ বলছিলাম যে আপনাদের কেমিস্ট্রি আমার খুব ভালো লেগেছে। যখন ভাইয়া ফোনটা করলেন, তো হয় না যে মানুষের, আমরা তো প্রচুর মানুষ ডিল করি, আমার কাজই হচ্ছে মানুষের সঙ্গে কথা বলা, তাদের গল্পগুলো শোনা। সো আমরা ওইটা রিলেট করতে পারি যে তাদের কনভারসেশনটা কেমন, বন্ডিংটা কেমন। তো আমি বলছিলাম যে সরি, এই দুজনের কেমিস্ট্রি আমার খুব ভালো লেগেছে। তখন যিনি ছিলেন ওই মানে যিনি শুনছিলেন কথাটা, তিনি আমাকে একটা পাল্টা উত্তর দিলেন, আরে কিছুদিন যেতে দাও। হ্যাঁ দেখো কয়দিন, কয়দিন যায়। হ্যাঁ, তখন আমি নিজে একটু আপসেট হলাম যে তাহলে ব্যাপারটা কি এরকম। মানে আর দেখলাম আমি যে ভাইয়া খুবই ইনটু আপনার প্রতি। অ্যান্ড আপনার সাথে আমি যখন ফার্স্ট কথা বলেছি, আপনি যখন কমেন্ট করলেন ফেসবুকে, আমারও এটা খুব ভালো লেগেছে। কারণ আমরা কিন্তু অনেক সময় হয় যে গেস্ট আসলে তার সঙ্গে হয়তো তো কমফোর্ট হতে পারি না বা কমফোর্টেবল ফিল করি না, বাট ওই জায়গাটা কিন্তু দুজনের মধ্যে আপনাদের আছে যে আমিও ভাইয়ের সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করছি বা আপনার সাথে কমফোর্টেবল ফিল করছি। এই জায়গাটা খুব মিসিং। সো এইটা নিয়ে মানুষের কি করার আছে? কারণ মানুষ তো সবার পেছনে পড়ে থাকে। অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, সেটা তো কারো হাতে নেই। এক্স্যাক্টলি। এমন একটা ঘটনা ঘটে গেল আমাদের দুইজনের মাঝখানে, আর দুইজনই তো মানুষ, তো ইমোশনের তাই না? এমন একটা ইমোশনাল ঘটনা ঘটে গেল যে মশুরিকা মনে হইলো যে আমার সমস্ত কিছু দিয়ে আই হ্যাভ ডান দিস, বাট এটার জন্য আমি প্রতিদানে এটা পেলাম, আই হ্যাভ ডান সামথিং ভেরি রং। মেবি সেটা নট অনলি লয়ালিটির প্রশ্ন, এটা অন্য যে কোনো বিষয় হতে পারে। যে এমন একটা কথা হবে, এমন একটা কিছু এত হার্ট হয় সেটার, আর প্রতিদিনের, আর ধরেন অনেক কিছু হয় কি যে অনেক আমাদের সারাক্ষণ তো আনন্দে কাটে না, আমাদের তো প্রচন্ড পরিমাণের বিষাদও ঘটে, ঘটনা ঘটে, দ্বিমত হয়। কিন্তু সবচেয়ে সত্যি কথা কি জানেন মৌ, আমাদের নিজেদের কোনোদিন দ্বিমত হয় না কিন্তু কোনো কাজ, পুরাটাই হয় বাইরের জন্য। পুরাটা বাইরের কি মানে, ধরেন আমি আপনাকে, আপনার সাথে আমার একটা যোগাযোগ আছে, আপনি আমার খুব ভালো বন্ধু, তো আপনি প্রথমেই এসে বললেন আচ্ছা ওর সাথে কথাই বলবো না, আমি তো অনেক আগের বন্ধু, ও কোত্থেকে নতুন 2 দিনে চিনে আমাকে, ওকে তো চেনে না, আমাদের বন্ধুত্ব অনেক দিনের। সো আপনি তখন ওকে তখন এমন একটা কথা বললেন যেটা তো খুবই হিউমিলিটি। এটা তো আমার সাথে আপনি ধরেন যোগাযোগ বন্ধুত্ব, কিন্তু ওর সাথে হিউমিলিটি। রাইট। এটার কারণে ওর যে দুঃখটা পায়, এই দুঃখটা আসলে পরে গিয়ে আমাদের ইম্প্যাক্ট সৃষ্টি করে সম্পর্কে। খুব স্বাভাবিক সেটা। তো আমাদের গত 1 বছর জীবনে আমাদের যতগুলা দ্বিমত হয়েছে বা আমাদের আর্গুমেন্ট হয়েছে, 99% হচ্ছে তৃতীয় মানুষের জন্য। আমাদের চিন্তার কোনো আর্গুমেন্ট কোনো দিন হয়নি, বিকজ আমি কিন্তু বিশ্বাস করি না ও নারী, কারণ আমি বিশ্বাসই করি না নারী পুরুষে। আমি এটা না যে আমি জুডিথ বাটলার পড়ি বলে আমি নন বাইনারিতে বিশ্বাস করি, বাট আমি বিশ্বাসই করি না কোনো নারী আর পুরুষ আলাদা বিষয়। আমার কাছে ও একটা মানুষ, ফিল্ম মেকার, সবচেয়ে প্রথম আমি একটা ফিল্ম মেকার, 2জন ফিল্ম মেকার একসাথে থাকি, এটা হচ্ছে আমাদের জীবন। সো আমরা তো নারী পুরুষের কোনো দ্বন্দ্বই আমাদের মধ্যে নাই, আমাদের কিছুই নেই। সেটা বাদ দিয়ে আমাদের অন্য যে আর্গুমেন্ট হয় সেটা আমার মনে হয়, আচ্ছা আমার মনে হয় এই রংটা বেটার, ও বললো যে এই রংটা না রাইট, আমি একটু চিন্তা করি ওটা কেন বলছে, তারপরে আমরা আর্গুমেন্টটিকে মাঝে গিয়ে একটা মাঝামাঝি রঙে পৌঁছাই, হতে পারে বা তোমায় মেনে নিয়ে আছে আজকে রংটা এটা পর। সুতরাং আমাদের মধ্যে এটা এই ডিসকাশন সবসময় হতে থাকে, বাট প্রবলেমটা হয় পুরাটাই বাইরের মানুষের জন্য। একদমই আমাদের যদি সম্পর্ক প্রকৃতি না বলুক যে এই ঘটনা ঘটুক, যদি ঘটে যায় তাহলে এইটুকু আমি শিওর সেটা শুধুমাত্র ঘটবে বাইরের মানুষের কারণে। এবং সারা আমরা 2জন ছাড়া বিশ্বাস করেন 70% বাইরের মানুষ চাচ্ছে যাতে আমরা না থাকি একসাথে। এটা খুব দুঃখজনক, আমি কোনোভাবেই চাই না যেটা তারা 75% মানুষ কখনো সফল, কিন্তু সেটা চাচ্ছে, এবং সেটা কিভাবে চাচ্ছে এটা বিভিন্নভাবে। এই যে আপনাকে যে কথাটা বললো, এরকম ভাবে প্রতিদিন মানুষ এটা খুশি হবে
যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব ঘটে, এবং এই দ্বন্দ্বটা ঘটানোর বিভিন্ন ধরনের তারা কথা বলার টপিক পাবে, ফেসবুকে অনেকগুলো পোস্ট দিতে পারবে, ওইটাই তাদের আনন্দ। ফেসবুক তো বাইরের মানুষ, আমাদের ইন্টারনাল মানুষই এটা চায় সবচেয়ে বেশি। আমি একটু অদ্ভুত ব্যাপার আমার নিজের গল্প শেয়ার করি আজকে, বোধহয় গল্পটাই হচ্ছে মানে ইন্টারভিউয়ের থেকে বেশি। আমার মা তো স্কুলের টিচার ছিলেন, তো ওনার স্কুলের একজন শিক্ষক যিনি তার স্টুডেন্টের মায়ের সঙ্গে তার একটা প্রেম হয়, তারপরে তিনি তার ওয়াইফকে ছেড়ে তাকে বিয়ে করেন এবং তারও 2টো সন্তান ছিল অ্যান্ড এভরিথিং। বাট আমার যখন ডিভোর্স হলো, এই ভদ্রলোক যে কত নেগেটিভ কথা বলেছে আমাকে, তো আমি ভাবলাম তাহলে উনি তো মানে ওনাকে আমি জাজ করছি না, এটা ওনার প্রেম হতেই পারে কারোর সাথে, বাট উনি কিন্তু তখন আমাকে নিয়ে জাজ করছে, তাহলে ওনার লাইফটা আসলে কি। এবং উনি আমার মাকে কিন্তু নানা রকম কথাবার্তা শোনাচ্ছেন, অপমান করছেন, যেটা গ্রামের মানুষেরা যেটা করে থাকেন। সো এটা আমাদের, এটা বোধহয় বাঙালি জাতির একটা সমস্যা যে মানুষকে নিয়ে কথা বলা। এটা শুধু মানুষকে নিয়ে কথা বলা নয়, মানে কিভাবে আপনি আপন করে নিবেন, কিভাবে আপনি পজিটিভ থাকবেন কোনো কিছুতে। এই পজিটিভিটি বোধহয় আমরা তৃতীয় বিশ্বের দেশের পোস্ট কলোনিয়াল কারণ করি না, জানি না যে আমরা প্রচুর পরিমাণে নিপীড়নের মধ্যে দিয়ে বড় হইতো। তো আমরা না সবসময় মনে হয় যে আমরা বোধহয় শোষিত হচ্ছি। এই কারণে আমরা অন্য যে কোনো মানুষকে আমরা সবসময় কিছু উপর করতে চাই, মানে মানুষের আমি যেমন প্রতিটি জিনিসের মধ্যে পজিটিভিটি দেখি, এবং কোনো নেগেটিভ জিনিস আমি চর্চার মধ্যেই আনতে চাই না, কোনো কিছুই দেখতে চাই না। আর কোনো কিছু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি না। আমি যেমন ধরেন রিসেন্ট টাইমে কি ঘটনা ঘটলো, আমি কখনোই কোনো একজন মানুষের পক্ষ দাঁড়াবো বিপক্ষে দাঁড়াবো আমি বলতে, আমি বলতে ডেফিনেটলি দের রিজন পিপল ডিড দিস, এবং সেটার কোনটা কী, এবং সেটা দায়িত্ব আমার না। আমি এটা নিয়ে কথা কেন বলবো, আমি সব বিষয় নিয়ে কেন কথা বলবো, সব বিষয়ে আমি জানি না। তো আমাদের মধ্যে আমি চেষ্টা করি যে এমন কিছু কথা বলতে যেটা আসলে আমার এখতিয়ারের মধ্যে পড়ে, আমি সেটা পরিষ্কারভাবে জানি, যেটা জানি না সেটা আমি কেন কথা বলবো। So that's our reason আর কি, মানুষজন কেন বলে আমি জানি না। আমরা খুবই দুঃখ পাই ফেসবুকে কমেন্ট দেখে, খুবই দুঃখ পাই। আমার মাঝে মধ্যে মনে হয় যারা কমেন্ট করে ওদেরকে যদি এই ফিলটা কখনো দেওয়া যেত যে ওদেরকে নিয়ে কমেন্ট করলে ওদের কেমন লাগবে, তাহলে বোধহয় খুব ভালো হতো, কিন্তু there is no way, সুযোগ নেই, জানি না। এবং আমার এখন যে আগে আমি কখনো এটা লক্ষ্য করি নাই, মানে কিন্তু এখন আমি লক্ষ্য করি যে এখন ধরেন মানে আমি গত 40-30 বছর যাবৎ আমি স্পন্ডিলাইটিসের পেশেন্ট। আমি চলাফেরা করতে আমার কষ্ট হয়, বিকজ আমার ইচ অ্যান্ড এভরি জয়েন্ট ফিক্স লক্ষ্যে থাকে। তো সেইটার কারণে আমার পদচারণা বা আমি হাঁটি, সেটা আমি পাহাড় পর্যন্ত গেছি, নিউ ইয়র্ক বাস ট্রামে ঘুরে বেড়াইছি, সব কিছুই করতে পারি, কিন্তু ফিজিক্যালি কেউ দেখলে মনে হয় যে আমার মধ্যে কষ্ট হচ্ছে। আসলে এটা আমার অভ্যস্ততা, আমি এভাবেই চলাফেরা করি। তো যখন পিপল আর কনস্ট্যান্টলি টকিং অ্যাবাউট দিস, কনস্ট্যান্টলি টকিং, শুধু এটা না, শুধু কনস্ট্যান্টলি এটা বলে তুমি তো নিজে চলতে পারে না, বউ চালায় কিভাবে। ধরেন দিস ইজ দ্য কমেন্ট, মোট এর চেয়েও খারাপ কমেন্ট করে, আমি সবচেয়ে সুন্দর ভাষায় নান্দনিক কমেন্টটা বললাম, যেটা বলতে পারে সে কনস্ট্যান্টলি এটা বলে। কিন্তু তখন আমি লোকটাকে চেক করি যে লোকটা আসলে কি করে। আচ্ছা, ও দুবাইতে একজন কার্পেন্টার, তার মানে ওর যে নিপীড়িত, ওর যে নিপীড়ন, সেটার বহিঃপ্রকাশ আসলে এভাবে করে। এক্স্যাক্টলি, ও যে দুর্বল, ও অন্যকে লো ফিল করিয়ে আনন্দ পায়। আমি আপুর কাছে আসি, অনেক রকম নেগেটিভ কথা হচ্ছে, এর মাঝে আবার একটু পজিটিভ খুঁজে বেড়াই। ভাইয়ার অনেকগুলো পরিবর্তন আমি নিজে লক্ষ্য করেছি। আমার মনে আছে যে বোধহয় কোভিডের ওই টাইমটাতে শিল্পকলার একটা প্রোগ্রাম ছিল, আমরা অনলাইনে একটা ইন্টারভিউ করছিলাম। তিনি, আমি জানি না, আমি ভুল হতে পারি, তখন আমার মনে হতো যে অমিতাভ ভাই কিছুটা শর্ট টেম্পার এবং একটু যেন কেমন ছিলেন, মানুষের সঙ্গে খুব একটা মিশতে পারতেন না বলে আমার মনে হতো, আমি ভুল হতে পারি। বিয়ের পর যখন আমি তার বেশ কয়েকবার ইন্টারভিউ করলাম, তার সঙ্গে বসলাম, আমার মনে হয়েছে যে উনি পরিবর্তন হয়েছেন। সো এটা কি আপনি আমার সাথে একমত হবেন নাকি না? যখন শুরুতে মিট করলেন তখন কেমন ছিলেন, একটা সময় অতিবাহিত হওয়ার পর কেমন হলেন? আমার সাথে সবসময় এরকমই ছিলেন। আচ্ছা। আর ওই যে জীবনে টানাপোড়েন পরে অনেক কিছু ঘটনা ঘটে, তারপরে মানুষের অনেক পরিবর্তন হয়, সেটা মুড মেজার্ড ইন এভরি ওয়ে। তো সেখান থেকেই হয়তো এরকম একটা বিষয় এসছে। তবে অবশ্যই এখনো অনেক ধৈর্যশীল। আমি যখন ওর সাথে এসে কাজ করেছি বা দেখেছি, তখন দেখেছি যে ওর ধৈর্য খুব কম, এখনো অনেক ক্ষেত্রে ওর ধৈর্য খুব কম, কিন্তু ধীরে ধীরে ওটা এখনো প্র্যাকটিস করে। এবং আমি ওকে একটা জিনিস সবসময় বলি যে সামনের মানুষটাকে আগে শেষ করতে দাও। আমি জানি তুমি এই ব্যাপারটা নিয়ে জানো, কিন্তু ডোন্ট সে তুমি জানো, ওয়েট করো, আগে মানুষটা শেষ করুক, হয়তো সে ভুল বলতে দাও, শেষ করে নি, দেন ইউ পুট ইউর থট আউট দেয়ার। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আর কি আমার মনে হয় এটাও প্র্যাকটিস করে। আর ওর বেস্ট পার্ট যেটা বললাম, যে ওকে কোনো কিছু ধরিয়ে দিলে বা মনে করিয়ে দিলে ওটাও আবার চেষ্টা করে ওটার উপরে রিফ্লেক্ট করার, কাজ করার। এমন না যে আচ্ছা মানুষটা শুধুই সুন্দর সাবলীল সত্য,
প্রতিটা মানুষের মধ্যে কমতি থাকে। অবশ্যই তো অবশ্যই সেই কমতিগুলোকে নিয়েও কিন্তু আসলে ভালোবাসার একটা অংশ হয়ে পড়ে। যেমন আমি আবার একটু বোকা টাইপের প্রেমিকা, আমার প্রেমে পড়তে খুব ভালো লাগে, আমি প্রেমটাতে ভীষণ বিশ্বাস করি, ইমোশনাল হ্যাঁ ফুল। ভীষণ। আমার হ্যাঁ, প্রেম মানে ও হয়তো চশমাটা খুলে যাচ্ছে এমনি ঘরের কাপড় পরে বসলো, আমি ওকে দেখে মনে হলো আমি ওকে প্রেমে পড়ে যাচ্ছি, মানে Oh, wow. ওর এইটুকু প্রোফাইল দেখতে পাচ্ছি আমি, ওটুকুই মনে হচ্ছে আমার প্রেম হয়ে যাচ্ছে। তারপরে ও যখন স্পেশালি আমাদের যখন কথা হয়, কাজের কথা হয়, আমি তো অফিসে কথা হচ্ছে, ও ছেলেপেলেদেরকে বোঝাচ্ছে যে পিপিএম হবে, কিভাবে কি করতে হবে, খুব সিরিয়াস সকচ নিয়ে, ওটা দেখে আমার মনে হয় ও আই এম ইন লাভ। তো আমার ওই চারপাশে তখন বাবলস গুলো পড়তে থাকে, বাটারফ্লাইস দিক থেকে যায়। তো আমি সেরকম টাইপের বোকা প্রেমিকা, এবং আমার এই প্রেমটা খুব ভালো লাগে, কারণ এটাই আমার কাছে খুব ঐশ্বরিক মনে হয়। এটাই বাঁচিয়ে রাখে, তাই না? এটাই সামনের বাঁচিয়ে দিনগুলোতে এগিয়ে যেতে উৎসাহিত করে। এবার কাজের প্রসঙ্গে আসবো। হুম। আবার কবে ফিল্ম বানাচ্ছেন? বোহেমিয়ান ঘোড়া গেল, তারপরে লাভ সিটার গেল, বাট সিনেমা কবে আসবে? বড় পর্দায় আবার কবে লিখছি যাবো আমরা? যেটা হচ্ছে যে আমরা হয় কি অনেকগুলা গল্প লিখছিলাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন যেটা আমরা দুইজন একসাথে, ও যখন লিখছে তখন দেখলাম যে ওই গল্পগুলো বোধহয় এখন দরকার নাই। সো অনেকগুলো গল্প আমরা করেন গত বছর পর্যন্ত আমি যে গল্পগুলো আগে গেছিলাম এগিয়ে যাচ্ছিলাম, সেটা আবার নতুন এবছরে পরিবর্তন হয়েছে। সো এখন আমরা লিখছি। এই বছরটা আমরা লেখনির মধ্যে রেখেছি, দিস এ প্রি প্রোডাকশন টাইম। সো মুশফিকা অলরেডি একটা সিনেমা লিখছে সামনে, এবং ওয়েব সিরিজ আরেকটা লিখছি আমরা, এবং আমরা আরেকটা সিনেমার স্ক্রিপ্ট লিখছি। সো এইরকম এই বছরটা লেখালেখি চলতেছে। তো আমরা শুটে যাব হোপফুলি, ওয়েব সিরিজটা এবছরেই, সিনেমাটা নেক্সট ইয়ারে হয়তো বা যাবো। এটা কি এমন হবে যে দুজন কো ডিরেক্ট করছেন, নাকি হচ্ছে আপু লিখবে আপনি বানাবেন? না, আমরা এখন সবকিছু একসাথে করবো। ইটস বাহ, কাইন্ড অফ রাইটিংও একসাথে, ডিরেকশনও একসাথে, পারলে সব ক্যামেরাও একসাথে করি পারলে, এরকম আর কি। উই ট্রাই টু ডু, মানে এখন চেষ্টা করতেছি আমরা সামনে যে প্রজেক্টগুলো এগুলো আসলে একসাথেই করছি সবকিছু। টিভিসির যে কাজগুলো হয় আমরা কিন্তু আমরা এসছি নভেম্বরের শেষে, হ্যাঁ মানে ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করেছি দুজনে একসাথে। এভরি সিঙ্গল প্রোডাকশন কিন্তু আমরা আসলে কো ডিরেকশন দিই সবকিছু। হ্যাঁ, এটা আমি শুনছিলাম অনেকের কাছ থেকে, আমার সাদিয়ার সাথে অনেক গল্প হচ্ছিল, ওর কাছ থেকে শুনছিলাম, আর অনেকের কাছ থেকে। এবার একটু জানতে চাই, কোন জিনিসগুলো হলে মানে না হলে বা কিছু একটা ঘটনা গেলে মনে হতো যে একদম মনের মতো, কারণ সবাই তো মনের মতো হয় না, কিছু তো মানে ত্রুটি থেকেই যায়। আগে আপুর কাছে শুনবো যে তার কোন জিনিসটা না হলে পরে, বা তার ব্যবহারে কোন দিকটা পরিবর্তন হলে মনে হতো যে না একদম পারফেক্ট। ওর এই যে অবহেলাটা, ও মাঝে মাঝে খুব অবহেলা করে অনেক জিনিসপত্র। তো এবং বাসায় আসার পরে ও এমন ভাবে গা হাত পা ছেড়ে দেয়, জাস্ট লাইক ওকে নাও দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স, আমার আর কোনো দায়িত্ব নাই, আমি আমার মতো করে থাকবো। ও বইটা নিবে, বই নিয়ে বিছানায় শুয়ে পড়বে। তার আগে যে মুখ ধোয়া দরকার, পাটা ধুয়ে আসা দরকার, শাওয়ারটা করে নেওয়া দরকার, মানে হোয়াট এভার দ্য টাস্ক ইজ, ওই জিনিসগুলো বারবার যে বাচ্চাদের মতো করে মনে করা। তো আমি ওকে সেজন্য এটা বলি যে আমি যে তোমাকে বিয়ে করেছি, তুমি আমার পার্টনার হবে, হাজবেন্ড বলে, আমি তোর চাইল্ড অ্যাডপ্ট করি না। সো আমি তোমার এই প্যাম্পারিং আমি করতে পারি সারাদিন, বাট তখন আমারও তো প্যাম্পারিং প্রয়োজন, আমারও তো কষ্ট, আমি টায়ার্ড হয়ে আসি। তা এখন আজকাল দেখলাম ওটা একটু করে। তারপর আমাদের একটা ছোট কিটি ক্যাট আছে, হ্যাঁ সারাক্ষণের মধ্যে ছবি দেখি, ভিডিও দেখি একসঙ্গে। ওকে রেস্কিউ করেছি আমরা, ওর পা ভেঙে দিয়েছিল, ওটা একটা স্যাড স্টোরি। তো ওর নাম কেনজো। তো কেনজোর খাবার আনা বা কেনজোকে রাখা বা কেনজোর টয়স গুলো কোথায় থাকবে, তো আই এম লাইক এটা সবসময় অর্গানাইজ করা শুধু আমার কাজ না, এটা তুমিও করতে পারো। সো এখন ওটা অনেকটা ট্রাই করে, বা আমি অনেক সময় রেগে যাই, তো ছোটটা করে, ওয়াটার বটলটা একটু নিয়ে আসা, এটা করা। এইটাই মানে আসার পরে যে গা ছেড়ে দেয়, এটা যদি না ছেড়ে দিত তাহলে আমার জন্য খুব ভালো হয়। এবার আপনি বলুন কোন জিনিসটা হলে সবচেয়ে ভালো হতো? হ্যাঁ হ্যাঁ, মানে কোন জিনিসটা না হলে ভালো হতো বা হলে ভালো হতো? ভেরি ডিফিকাল্ট, কারণ আমি আসলে আমি এতটাই অপরিপূর্ণ। সো ওইটা না চিন্তা করে মনে হয় যে আমি যা পাইছি অনেক বেশি পাইছি। অবশ্যই মানে আসলে কোন জিনিসটা না হলে ভালো হইতো যদি বলি, সেটা হচ্ছে আমি আসলে কিছু দেখি না, মানে আমি অনেস্টলি বলতেছি, আমাকে চিন্তা করে বের করতে হবে যে আসলে এইটা হইলে বোধহয় বেটার হইতো। তবে আমার কাছে মনে হয়েছে যে ও বোধহয় মানে অনেক বেশি মানে এমন কিছু মনে হয় না, কিন্তু একটা জিনিস হতে পারে আমি বলার জন্য বলতে পারি, সেটা হচ্ছে যে অনেক খুব তাড়াতাড়িও বায়নারি করে ফেলে মানুষকে। মানে ধরেন একবার খারাপ হইছো,
তার মানে ইউ আর ডান, আউট অফ মাই লিস্ট। ইউ আর আউট অফ, মানে আর জীবনে দ্বিতীয় কোনো চান্স ওকে দেওয়া যায় না। এটা আমিও তাই, মানে কিন্তু ওই পর্যন্ত যেতে সময় লাগে আমাদের, তাই না? না, মানে আমরা একবার সহজে কাউকে যদি পছন্দ হয়, করি না। হ্যাঁ। মানে একবার যদি ওর সাথে খারাপ কেউ করে ফেলে, ওইটাকে ভালো করা, ওকে ওর একটা অন্য লেয়ারে দেখার কোনো সুযোগই আমি পাই না। এর ফলে আমার জন্য যে বিপদটা হয়, আমার তো অনেক বছরের সম্পর্কে একটা মানুষ তৈরি হয়, তো তাকে যদি একদমই খারাপ করে ফেলা হয়, সেটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয় অ্যাডাপ্ট করা। মানে এখন আমি চেষ্টা করি সবই অ্যাডাপ্ট করতে, কিন্তু তারপর ইটস নট ইজি ফর মি, বিকজ আমার সাথে তো মানে ও তো একদিন খারাপ করছে একটা মানুষের সাথে, কিন্তু আমার সাথে তো ধরেন 20 বছরের এক ধরনের ছোট ছোট করে এই সম্পর্কটা তৈরি করা, তো সেইটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেটা ওর আসলে ডেভেলপ করার কিছু নাই আসলে, কিন্তু ওইটা আর কি মাঝে মাঝে মনে হয় এটা যদি একটু আমাকে একটু সুযোগ দিত, বিকজ আমার একটু পজিশনটা কনসিডার করা যেত। হ্যাঁ, তার মধ্যে মানে ধরো যেই বাচ্চাটাকে আমি এত বড় করছি গত 15 বছরে, তাকে একদিনে ওকে আমি বাদ দিতে পারবো না, ওকে আমার সময় লাগবে বাদ দিতে। ওইটা আমার মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয় আমার জন্য ম্যানেজ করা। আমার সবচেয়ে যেটা ভালো লাগলো পুরো আয়োজন জুড়ে কথা বলে, যে আপনারা খুব সুন্দর করে একদম ফিল্টার না করে কথা বলছেন। মানে একদম এই জিনিসটা বোধহয় খুব আনন্দের, এবং এরকমটা থাকলে একসঙ্গে বহু বছর বা আজীবন কাটিয়ে দেওয়া সম্ভব, এটা বলাই যায়। সো থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা, আমার খুব ভালো সময় কাটলো। আপনার কেমন লাগলো? দারুণ লেগেছে, কারণ আমি অল্প খুব দেখা হয়, কিন্তু যত রকম মানুষের হোস্টিং দেখি বা করি, তাতে আমার মনে হয়েছে যে শি ইজ দ্য ওয়ান হু হ্যাজ দ্য কোয়ালিটি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সেই জন্য আমি সেটাতে যখন আপনি বলেছেন, তো আমি লাইক ওকে, এটাতে আপনি আমাকে তুমি করে বলেন। আমরা একজনকে অবশ্যই তুমি করে বলবো, Sure. আমাদের পথ চলাটাও এখন লম্বা হবে ইনশাআল্লাহ। ভাইয়া কিছু বলুন। না, অবশ্যই খুব ভালো লাগে, মানে ভালো লাগে। আর একসাথে বসে আড্ডা দেওয়ার সুযোগ তো হয় না। আর এটা অবশ্য জানি না, আমার জন্য খুব আমাকে যদি বলা হয় আমার সবচেয়ে প্রিয় বিষয় কি, সেটা কিন্তু আড্ডা। আসলে ইট ইজ নট সিনেমা। আমি সবচাইতে আমার প্রিয় বিষয় হচ্ছে আমি অনেক আড্ডাবাজি করতে পছন্দ করি। আমি জন্ম হয়েছি আড্ডা দিয়ে, মানে বা আমার গত 20 বছরের জীবনে বা 30-40 বছরের জীবনে আমার যেই মুহূর্তটা আমি সবচেয়ে বেশি আমার শিরা উপশিরা উত্তেজিত হয়ে যায়, যখন আমি আড্ডা দিতে বসি, যখন আসলে নির্ভেজাল আড্ডা দিই কারোর সাথে, পলিটিক্স, সিনেমা, মিউজিক, এভরিথিং। সো দ্যাট ইজ দ্য থিং। এই যে আড্ডা দিতে পারি, সেটাই আমি খুব মিস করি, এবং আজকে করতে পারছি, সেই জন্য আমার সবচেয়ে ভালো লাগছে আজকে কথা বলে। সো আই রিয়েলি ওয়ান্ট মিস দ্যাট। আমি এখন আমার মনে হচ্ছে যে আমি আড্ডা কি পরিমাণ মিস করি, আমি এখন সেটা মিস করি। সেটা আমি একটা ডিফারেন্স দিয়ে দিই Sure, sure. যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আমি আড্ডা খুব অপছন্দ করি। তো আই এম আ ভেরি ক্লোজ পারসন, আই এম আ ভেরি হোম বাড়ি। তো আমাকে যদি মানে অপশন দেওয়া হয়, আমি বাসার এক কোণে থাকতে পছন্দ করি, আমি আবার আড্ডাটা অত বেশি পছন্দ করি। So that's our difference. এটাই বোধহয় বিউটি। এক্স্যাক্টলি আমাদের বিউটি। এক্স্যাক্টলি। আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাট আমরা চাই ওই 75% মানুষ কখনো যেন জয়ী হতে না পারে, 25% জয়ী হোক। একসঙ্গে এই যুগল অনেক অনেক ভালো কাজ আমাদেরকে উপহার দিক, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন ICCL প্রেজেন্টস TVS স্পটলাইট। অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন অতিথি নিয়ে।